বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ইতিহাস আজকে আমি ডিগ্রির প্রথম বর্ষে ডিগ্রির দ্বিতীয় বর্ষের আমি আজকে ইতিহাস পাঠদান করব। তো তৃতীয় পত্র ডিগ্রির দ্বিতীয় বর্ষ তৃতীয় পত্র আজকে আমি তোমাদের পাঠদান করব। তৃতীয় পত্রটা নিয়ে তোমরা সবাই বসে যাও। দ্বিতীয় বর্ষ মেয়েরা যারা আছো, বাংলার ইতিহাস। দেখো, বাংলার ইতিহাস তোমাদের আজকে বাংলার ইতিহাস আমি পড়াবো তৃতীয় পত্র থেকে। তোমাদের যে প্রশ্নগুলো আমি পড়িয়েছি তোমাদের সবারই পড়া আগে হওয়ার কথা, বাসায় তোমরা সবাই পড়ে ফেলার কথা। তো আমি আজকে পরবর্তী ক্লাসে যাচ্ছি। আমি কি বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব, তোমরাই বলো আজকে কি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা সবাই চলে আসো, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। তোমাদের আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইলিয়াস শাহের বাল্য জীবনের উপরে আলোকপাত করো। প্রশ্নটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় উঠিয়ে ফেলো। দেখো, ইলিয়াস শাহের বাল্য জীবনের উপর আলোকপাত করো। দেখো, আলোকপাত করো, এই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব আমি। দেখো, ভূমিকাটা বলছি যে বাংলাদেশের ইতিহাসে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আসেন। তিনি বাংলাদেশের ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠান করেন ও বাংলার মুসলিম আদান্য প্রতিষ্ঠানের নবযুগের সূচনা করেন। তার শামসুদ্দিন ইলিয়াস শাহের যে ওইসব যে ব্যক্তিদেরকে মধ্যে একজন, যারা তাদেরকে নিজেদের যে বুদ্ধি, ব্যক্তিত্ব, সাহসের মাধ্যমে এই উন্নতি চরম শিখরে পৌঁছতে পেরেছিলেন। তো দেখো, এখন ইলিয়াস শাহের বাল্য জীবন।
ইলিয়াস শাহের দেখো ইলিয়াস শাহের বাল্যজীবন। এখন ইলিয়াস শাহের বাল্যজীবন সম্পর্কে এখন আমরা জানবো। দেখো ইলিয়াস শাহের পরিচয় ও প্রথম জীবনের সম্পর্কে নির্দিষ্টভাবে বিশেষ কিছু জানা যায় না। ঐতিহাসিক ইবনে হজর এবং আল মাখাবির মতে তিনি পূর্বে ইরানের ও সিজিস্তানের অধিবাসী ছিলেন। সুলতান ও সাইফুদ্দিন ও হামজা শাহের মুদ্রা দেখা যায় যে তার পিতার নাম ছিলেন সুলতান। ভারতীয় উপমহাদেশে যে ইলিয়াস শাহের কখন কিভাবে আগমন ঘটে সে সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায়নি। রিয়াজ ইস সালাতের গ্রন্থে তখন এই গোলাম হোসেনের যে সেলিম উদ্দিন বলেছিলেন যে হাজি ইলিয়াস ও লাখনৌতির শাসনকর্তা আলী মোবারকের ও ধাত্রী মাতার পুত্র ছিলেন এবং তার উভয় দিল্লিতে মালিক ফিরোজ বিন রজবের অধীনে চাকরি করতেন। তখন এই সময় তখন ইলিয়াস শাহের কোনো এক অপকর্ম করে দিল্লি থেকে পালিয়ে যান এবং তাকে তখন কি করেছে খোঁজার জন্য তখন এই আলী মোবারককে তখন আদেশ দেন। তখন তিনি তখন এই যে আলী মোবারক তখন কি করেছিলেন ইলিয়াস শাহকে খুঁজতে আনতে ব্যর্থ হন এবং ফিরোজে বিন ও রজব আলী মোবারককে দিল্লি থেকে বিতাড়িত করলেন। তখন তাকে ফিরিয়ে আনতে তখন কি করেছে ব্যর্থ হয়েছে। তখন তাকে কি করেছে তখন আলী মোবারক আদেশ দেন। তখন তখন তাকে এই আলী মোবারক তাকে দিল্লি থেকে কি করলেন বিতাড়িত করলেন। তারপর এই আলী মোবারক বাংলাদেশে এসে কদর ও খানের অধীনে চাকরি গ্রহণ করলেন। তখন এই কালক্রমে তখন কি করেছে তিনি চাকরিতে উন্নতি লাভ করেন এবং প্রধান সেনাপতি পদে উন্নতি হন। আলী মোবারক এক পর্যায়ে তখন কি করেছে প্রজাদের মাধ্যমে কদর খানকে হত্যা করে লখনৌতি দখল করেন। এর কিছুকাল পরে হাজি ইলিয়াসে বাংলা আসলেন এবং আলী মুবারক তাকে গ্রেপ্তার করেন। কিন্তু তখন কিছুদিনের পরই ইলিয়াস শাহের মাতা অনুরোধে তাকে ছেড়ে দেন এবং নিজ দরবারে তখন উচ্চ পদে চাকরি দেন। ইলিয়াসের খুঁজে অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীদের বংশভূত করেন এবং অল্প সময়ের মধ্যে তখন কি করেছে প্রজাদের দ্বারা আলী মুবারককে হত্যা করে এই শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি ধারণ করে এই লক্ষণীতি সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, তাহলে এই ইলিয়াস শাহের এই বাল্য জীবনটা আমরা দেখলাম। এখন আমরা যেহেতু এখানে প্রশ্ন আমাদের কিন্তু বলা হয়েছিল যে বাল্য জীবন সম্পর্কে আলোচনা করব। তো আমরা এই বাল্য জীবনটা এভাবে পাঠ করতে বলতে পারি। এখন আমরা উপসংখ্যাটা আমরা এইভাবে আলোচনা করতে পারি যে উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রতীয়মান হয় যে বাংলাদেশের এই মুসলমানদের সুলতানের মাধ্যমে এই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে এমন এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূত্রপাত করেন যা বাংলাদেশের প্রায় 200 বছর অবহিত ছিলেন। তাই এই কথা বলা যায় যে বাংলা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠানে ইলিয়াস শাহের ভূমিকা ছিল বর্ণনাতীত। তাহলে আমরা দেখো এই প্রশ্নটা আলোচনা করলাম। এখন আমরা আরেকটা তোমাদের ছোট একটা প্রশ্ন আরেকটা নিয়ে কথা বলবো। এখন তোমরা এই প্রশ্নটা তোমরা খাতায় লিখে ফেলবে।
দেখো, মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। দেখো, মুসলিম বিজয়ের দেখো মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার রাজনৈতিক অবস্থা অবস্থা বর্ণনা করো। এখন মুসলিম বিজয় প্রাক্কালে বাংলার রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। এখন দেখো, ভূমিকাটা দেখো যে মুসলিম বিজয় প্রাক্কালে যে বাংলার যে রাজনৈতিক অবস্থা অত্যন্ত কি ছিলেন, শোচনীয় ছিলেন। বাংলা তখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য বিভক্তি ছিল এবং রাজ্যগুলোর মধ্যে কোনো একতা ছিল না, ফলে এগুলোর মধ্যে কোনো রাষ্ট্রীয় স্থায়িত্ব ছিল না। এখন দেখো রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। রাজনৈতিক অবস্থা, এখন দেখো রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব, তোমরা পয়েন্টগুলো লিখে ফেলো। দেখো রাজনৈতিক অবস্থার মধ্যে দেখো মুসলিম বিরোধী প্রাক্কালে বাংলার যে অবস্থা কেমন ছিল তা এই সম্পর্কে আমি কয়টা পয়েন্ট তোমাদের লিখে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট লেখো, উত্তর ভারত উত্তর ভারতে ছোট 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 রাষ্ট্রীয় রাজ্যের সৃষ্টি। দেখো উত্তর ভারতে ছোট ছোট রাজ্যের সৃষ্টি। এখন এই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি। বাংলার মুসলমানদের এই আক্রমণের প্রাক্কালে যে উত্তর ভারতের কোনো ঐক্যবদ্ধ রাজ্য ছিল না। গোটা উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের বিভক্ত ছিল, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের নৃপতিদেরকে মধ্যে কোনো মতে মিল ছিল না। তারা
অবসর সময়ে তারা সবসময় একের অন্যের বিরুদ্ধে আক্রমণ ও ষড়যন্ত্র লিপ্ত ছিল। তারপর দেখো এখানে যে উত্তর ভারতের ছোট রাজ্যে যে সৃষ্টি করেছিলেন, তাহলে কি বলেছে এখানে? বাংলাদেশের যে মুসলমানদের যে আক্রমণের পরকালে উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ রাজ্য ছিল না। তারা গোটা উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বিভক্ত ছিল। তারা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের নিকটদের মধ্যে এর মতে মিলও ছিল না। তারা সবসময় কি করেছে? একের অন্যের বিরুদ্ধে আক্রমণে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারপরে পরবর্তী পয়েন্টটা যাই আমরা। 2 নম্বর পয়েন্ট দেখো। দেখো দাক্ষিণাত্যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের সৃষ্টি। দাক্ষিণাত্যে ক্ষুদ্র 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 রাজ্যের সৃষ্টি। দেখো দাক্ষিণাত্যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি। এখন এই দাক্ষিণাত্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, এই বাংলাদেশের মুসলমানদের এই আক্রমণে এই প্রকালে যে দক্ষিণ ভারতের গুপ্ত এই পরবর্তী কালে তখন কি করেছে? একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়। এই রাজ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেবগিরি, যাদব রাজ্য, কাকতীয় রাজ্য ও ধার, সমুদ্রে ও গোয়ালস ও রাজ্যের ও মথুরা এই রাজ্য ছিলেন। এখন দেখো 3 নম্বর পয়েন্ট দেখো। পক্ষীয় বিরোধ। 3 নম্বর পয়েন্ট দেখো, পক্ষীয় বিরোধ। বাংলা ছিল বিভিন্ন গোত্রের বিভক্তি। তাহলে বাংলা কি ছিল? বিভিন্ন গোত্রের বিভক্তি ছিল। এইসব গোত্রগুলোর মধ্যে সখ্য ভাব ও সেই সময় পরিলক্ষিত পরিলক্ষিত হয়নি। তাই মুসলমানদের বাংলা আক্রমণের জন্য এই সময়টা অনেকটা উপযোগী ছিল। এখন এই যে বাংলা তখন কি ছিল? বিভিন্ন 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 গোত্রে বিভক্তি ছিল। তার এই গোত্রগুলোর মধ্যে তখন সখ্য ভাব ও সমপরিলক্ষিত হয়নি। তাই মুসলমানদের সাথে যে এই আক্রমণের জন্য এই সময়টা অনেকটা উপযোগী ছিল। এখন দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে? 4 নম্বর পয়েন্ট বলেছে কেন্দ্রীয় শক্তির অভাব। লেখো কেন্দ্রীয় কেন্দ্রীয় শক্তির কেন্দ্রীয় শক্তির অভাব।
দেখো, কেন্দ্রীয় শক্তির অভাব এই বাংলার রাজনৈতিক আদলে কেন্দ্রীয় কোনো সার্বভৌমত্ব ও ক্ষমতা সম্পন্ন শাসক না থাকায় কি করেছে, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়েছে। তারা ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য বিভক্তি থাকায় সবসময় একের অন্যের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকতেন। তাহলে কি এখানে যে রাজনৈতিক যে আদরে কেন্দ্রীয় ছিলেন তা ও সম্পূর্ণভাবে তারা কি করেছে, ক্ষমতা সম্পূর্ণ শাসক না থাকে তারা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়েছে এবং তার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্তি থাকার সময় তা অন্যের সাথে কলহ বিবাদে তখন লিপ্ত থাকতেন। তোমরা পয়েন্টগুলো সবাই কিন্তু বোর্ডে থেকে দেখে তোমরা লিখে ফেলো এবং আমি তোমাদের কিন্তু বলেও দিচ্ছি, যেখানে না বুঝো সেখানে অবশ্যই তোমরা কোশ্চেন করবে। এখন 5 নম্বর পয়েন্টে তোমরা চলে যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট তোমরা সবাই লিখে ফেলো, মুসলিম বিজেতাদের আমন্ত্রণ। মুসলিম বিজেতাদের আমন্ত্রণ। দেখো, মুসলিম বিজেতাদের আমন্ত্রণ। দেখো, মুসলিম বিজেতাদের আমন্ত্রণ তৎকালীন এই বাংলার কিছু হিন্দু রাজ্যের সাথে রাজ্যে তাদেরকে প্রতিদ্বন্দ্বী কতিপয় প্রধান রাজ্যের বিরুদ্ধে মুসলিম বিজেতাদেরকে আমন্ত্রণ করেছিলেন। তাদেরকে পারস্পরিক অনৈক্য ও প্রতিহিংসার পথ সুগম হয়। তাহলে এখানে যে বাংলার যে হিন্দু মুসলিম রাজ্যে তার প্রতিদ্বন্দ্বিতা কতিপয় প্রধান এই রাজ্যের বিরুদ্ধে মুসলিম বিজেতাদেরকে আমন্ত্রণ করেছিলেন। তাদেরকে যে পারস্পরিক অনৈতিক যে প্রতিহিংসার পথ এখানে কি হয়েছে, সুগম হয়েছে। তারপর দেখো, এখানে উপসংখ্যা। দেখো, উপসংহারটা খেয়াল করো। দেখো, উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে বখতিয়ার খলজি বাংলার এই আক্রমণের পরকালে যে বাংলার যে রাজনৈতিক অবস্থার পাশাপাশি তখন এই সামাজিক অর্থনৈতিক এই ধর্মীয় সাংস্কৃতিক অবস্থা তুলনামূলকভাবে উন্নত থাকলেও অনেক ক্ষেত্রে সমস্যা ছিল। আর এটাই বহিঃ আক্রমণে সহজ হয়েছিলেন। এখন এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা এখন একটু দেখো। আমি বিষয়গুলো পয়েন্টগুলো তোমাদের আমি আবার আরেকবার তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্টে যেটা আমি আলোচনা করেছিলাম যে উত্তর উত্তর ভারতের ছোট ছোট রাজ্যের সৃষ্টি, দাক্ষিণাত্যের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি, পত্তীয় বিরোধী, কেন্দ্রীয় শক্তির অভাব, আর 5 নম্বরের পয়েন্ট হচ্ছে মুসলিম বিজাতির আমন্ত্রণ। এখন আমরা আজকে ক্লাসে যে বিষয়গুলো আজকে আমি তোমাদের আলোচনা করেছি, আমি প্রথম থেকে আবার তোমাদের দেখাচ্ছি যে কি বিষয় নিয়ে
আমি আলোচনা করেছিলাম তোমাদের। আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আজকে তোমাদের আমি শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, শেষ প্রশ্ন, যে ইলিয়াস শাহের যে বাল্য জীবনের উপরে আলোকপাত করো। ইলিয়াস শাহের এই বাল্য জীবনের আলোকপাত সহ আলোচনা করো। এখানে আলোচনা করেছি ভূমিকা, ইলিয়াস শাহের যে বাল্য জীবন, বাল্য জীবন আলোচনা করেছি। তারপর এখানে প্রশ্ন যেটা আলোচনা করলাম যে মুসলিম, তার পরবর্তী পয়েন্টটা কি আলোচনা করেছি দেখো, মুসলিম বিজাতি তৎকালে বাংলার যে রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, এখানে কি আলোচনা করলাম। এখানে ভূমিকা আলোচনা করেছি, রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। তারপর কি রাজনৈতিক অবস্থার মধ্যে আছে কি উত্তর ভারতে ছোট ছোট রাজ্যের সৃষ্টি। তারপর 2 নম্বর পয়েন্টটা দেখো, তারপর কি আছে দাক্ষিণাত্যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের সৃষ্টি, 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্টে কি আছে প্রতীক ও বিরোধ, প্রতীক বিরোধ আছে। তারপর দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, কেন্দ্রীয় শক্তির অভাব আছে মুসলিম বিজেতাদের আমন্ত্রণ আর উপসংহার। সর্বশেষে আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং রচনামূলক বিষয় প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের মাঝে আসব। তো এর মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই মধ্যে কতগুলো আমি পড়িয়েছি, এই জিনিসগুলো তোমরা সবাই খাতায় সবাই লিখেছো। তো সবাই খাতার মধ্যে লিখে রাখবে এবং যখন আমি তোমাদের তোমরা কিন্তু এই যে বলো খালি সাজেশন দেন এগুলাই কিন্তু তোমাদের সাজেশন, এগুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো এই জিনিসগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং এই জিনিসগুলাই সুন্দর করে তোমরা পড়ে ফেলবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দিলাম। তো আর আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর আলোচনা করব না। পরবর্তী ক্লাস থেকে আমাদের রচনামূলক প্রশ্ন শুরু হবে এবং রচনামূলক প্রশ্নে আমি সবকিছু রচনামূলক প্রশ্ন তোমাদের ওখানে 4-5টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই এই প্রশ্নগুলো সবাই দেখবে, সবাই এই ক্লাসগুলো সুন্দর করে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর যেখানে না বুঝবে অবশ্যই তোমরা সেখানে আমাকে কোশ্চেন করবে, কোথায় বুঝতে পারছো না, কোথায় সমস্যা, অবশ্যই তোমরা আমাকে কোশ্চেন করবে। আমি তোমাদেরকে অবশ্যই বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো যাই হোক, তোমরা দ্বিতীয় অধ্যায়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আসবো, কারণ দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমাদের অনেক বিষয় জানার আছে, তাই আমাদের এই অধ্যায়টা পড়তে আমাদের অনেক সময় লাগবে, এই বিষয়টা বুঝতেও আমাদের একটু সময় লাগবে, কারণ এই বিষয়টা অনেক বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করতে হচ্ছে। তো এই বিষয়গুলো তো আমাদের আর বাদ দিয়ে যাওয়া যাবে না, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা অবশ্যই বাসায় বসে করে ফেলবে। তো আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করেছি, কারণ প্রশ্নগুলো একটু তোমাদের বুঝতে হবে এবং এটা বুঝিয়ে তোমরা সুন্দর করে বাসায় বসে লিখে ফেলবে এবং প্রত্যেকটা মেয়ে কিন্তু আমি বলেছি তোমরা খাতায় লেখার চেষ্টা করবে এবং লেখার চেষ্টাটা বেশি করবে, কারণ তোমাদের হাতটা চালু রাখতে হবে, কারণ তোমরা কিন্তু লিখে শেষ করতে পারো না, কারণ এজন্য তোমাদের প্রয়োজনে বাসায় বসে বসে প্রশ্নগুলো দেখে দেখে তোমরা লেখার চেষ্টা করো। তো আজকে তোমরা যেহেতু আমরা 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেললাম, আমরা
আর আজকে ক্লাসে আমরা আর বেশি এগিয়ে যাব না, এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আমরা শেষ করে দেব। এবং পরবর্তী আমরা যে ক্লাস আমরা আসবো সেই ক্লাসগুলো নিয়ে তো অবশ্যই আমি তোমাদের বলে দিলাম, রচনামূলক প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে আসবো। এবং রচনামূলক প্রশ্ন তোমরা বাসায় একটু দেখে আসবে যে কি বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করতে পারি। তো রচনামূলক প্রশ্নগুলো নিয়ে তোমাদের 4-5টা প্রশ্ন আমি ওখানে আলোচনা করব। তো এই বিষয়গুলো এবং যে বিষয়গুলো দেখো সংক্ষিপ্ত আকারে আমি যে বিষয়গুলো আমি তোমাদের পড়িয়েছি, এখানে এই প্রশ্নগুলো দেখবা যে অনেকগুলো প্রশ্ন তোমাদের রচনামূলক প্রশ্ন এসে যাবে। এবং এই জিনিসগুলো একটু পার্থক্য কি রচনামূলক আর সংক্ষিপ্তের মধ্যে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ছোট করে একটা 4-5টা পয়েন্ট দিলেই হয়ে যায়, কিন্তু রচনামূলক প্রশ্ন কিন্তু 4-5টা প্রশ্ন পয়েন্ট দিলে হয় না। ওখানে তোমাদের অ্যাটলিস্ট 10-12টা করে তোমাদের পয়েন্ট ওখানে দিতে হয়। 10-12টা করে পয়েন্ট, কারণ ওখানে যেহেতু তোমাদের 20 করে নাম্বার, প্রত্যেকটা প্রশ্নে তোমাদের 10 করে নাম্বার। তো 10 করে নাম্বার পেতে গেলে অবশ্যই তোমাদের পয়েন্ট একটু বেশি করে লিখতে হয়। তো যাই হোক, আমি পরবর্তী ক্লাসে ওই বিষয়ে কথা বলবো। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।